শুভ সন্ধ্যা সকলকে। যেমন বলেছিলাম ঠিক সেইভাবে আবার হাজির হয়ে গেলাম। ক্রিকেট এমন একটা খেলা যে ক্রিকেটের সঙ্গে যারাই জড়িয়ে থাকে তাদেরকে নিয়ে আমার মধ্যে একটা কেমন যেন উন্মাদনা কাজ করে। আবার সেই মানুষটা যদি খুব কাছের একটা মানুষ হয়, খুব জানা চেনা একটা মানুষ হয়, যার উত্থানে একটা গর্ববোধ হয়, তো সেরকম একটা মানুষের সঙ্গে যদি কিছুটা সময় কাটাবার একটা সুযোগ আসে, তখন তার একটা অন্যরকম মহিমা তৈরি হয়। আপনারা আমার পেজে যারা ফলো করেন তারা এখন বুঝেই গেছেন আমার সঙ্গে কে আছে এই মুহূর্তে। নামও দেওয়া রয়েছে, স্বনামধন্য সৌরাশিস লাহিড়ী। সৌরাশিস লাহিড়ীকে নতুন করে পরিচয় বাঙালি ক্রিকেটে, মানে বাংলা ক্রিকেটের সঙ্গে কেন, পূর্বাঞ্চলের ক্রিকেটে বলুন, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ক্রিকেটের সঙ্গে যারা জড়িত তাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া কিছু নেই, কিন্তু একটু খেই ধরিয়ে দেওয়ার জন্য অনেকে আছেন যারা হয়তো প্রথম আসছেন এই পেজে। সৌরাশিসের বোলিং আপনারা যারা দেখেছেন তারা জানেন কিরম বল করে ও, আর যারা দেখেননি তাদের জন্য বলি, ও কিন্তু সচিনকে আউট করেছে। তাহলে আমরা যদি এখান থেকেই আমরা খেলাটার কথাটা শুরু করি যে এমন একজনকে ও আউট করেছে, ডাজন্ট ম্যাটার কি টেস্টে কি না টেস্টে, তাহলেই বুঝতে পারবেন ওর বলের কোয়ালিটি কী ছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 100-র ওপর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা, লোকে একটা খেলতে পারে না, সেখানে 100-র ওপর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা। এবং ওর সঙ্গে একটু আগে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, তো আমি বললাম আচ্ছা তোর কি কি লেভেল খেলেছিস, আমি তো খুব একটা টাচে নেই, আমি তো বুঝতে পারছেন 20-25 বছর দেশ থেকে দূরে। তো তখনও বললো সিধুদা আমি টেস্ট ছাড়া সবই খেলেছি। সো দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক লাইন, আমার ওটা সারা জীবন মনে থাকবে। সত্যি তাই। আসলে কি হয়, টাইমিংটা না খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। এই যে সৌরাশিদের মতো প্লেয়াররা, এরা কিন্তু কোয়ালিটির জন্য টেস্ট খেলতে পারেনি, কি স্কিলের জন্য টেস্ট খেলতে পারেনি, কি অ্যাটিটিউডের জন্য টেস্ট খেলতে পারেনি, এরকম কিন্তু নয়। এটা এদের থেকে অনেক বলতে আমার বাধা নেই, যেহেতু আমি এত কাছ থেকে ক্রিকেটটা অনেক বছর ধরে দেখছি। আমি অনেক স্পিন বোলার দেখেছি আমার জীবনে, যারা সৌরাশিস থেকে আক্ষরিক অর্থে কম ফিট, আক্ষরিক অর্থে কম বল ঘোরাতো, আক্ষরিক অর্থে কম ভালো বা বল করতো, কিন্তু টাইমিং। সৌরাশিস এমন একটা সময় এসছে, সেই সময়টা যেরকমভাবে ক্রিকেটটা চলছে, সেই সময় অন্য একজন অনেক খারাপ খেললে তবে একজন নতুনকে সুযোগ দেবে, এই একটা বিরাট প্রহসনের জায়গা। তা এটার মধ্যে দিয়ে প্রতিটা যুগেই প্লেয়াররা গেছে, ব্যাটাররা গেছে, বোলাররা গেছে। তো আনফর্চুনেটলি সৌরাশিসও গেল। তো না হলে আজকে কিন্তু সৌরাশিস কিন্তু টেস্টটা খেলে, এটা আমি দাঁড়িয়ে থেকেই বলতে পারি, কারণ আমি তো কোয়ালিটেটিভ অ্যাঙ্গেল থেকে অ্যাসেসমেন্ট করি, আমার তো অন্য কোনো স্বার্থ নেই। আমি ওর বল দেখেছি, ডেফিনেটলি ও খেলে, মানে উইদাউট এ ডাউট। তো যাই হোক, সৌরাশিসকে আমি পেয়ে গেছি কালকে। পরশু এমন একজনের সফলতা দেখলাম যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আলাপ পরিচয় নেই, কিন্তু আজ ভারতের সে সত্যি সত্যি আকাশ প্রদীপ জ্বলে, যে দূরে তারার পানে চেয়ে। তো আকাশদ্বীপের সম্পর্কে যেটুকু আপনি জানেন সেটুকুই আমি জানি ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু যে মানুষটাকে আজকে আমরা পেয়েছি, খুব কষ্ট করে পেতে হয়েছে, কারণ ও পন্ডিচেরিতে এই মুহূর্তে রয়েছে, বাংলার অনূর্ধ্ব-19 দলকে নিয়ে গেছে ওখানে, প্রিসিজন খেলা চলছে, তো সেইখানে ও সময়টা বার করেছে, সকাল থেকে আবার মাঠেও ছিল, সেইখান থেকে বেরিয়ে এসে ওকে ঘাড় ধরে এই ইয়েতে আনা, আমার সত্যি অন্যায়, কিন্তু করতে হয়েছে, কি করা যাবে এখন। তো ওর কাছ থেকে আমি শুনে নেব যে প্রথমে আমি আকাশদ্বীপ প্রসঙ্গে যাওয়ার আগে আমি সৌরাশিসকে বলবো যে সৌরাশিস, প্রথমে তুই বলবো না তুমি বলবো, আমাকে একটু বলে দিতে পারিস? না তুই বলো, যেটা বললে তাহলে জিনিসটা অনেক বেশি, কারণ যেটা হঠাৎ করে যেটা করো না সেটা করো না, যেটা করো সেটাই করো। না ঠিক আছে, আমি তুমি মিশিয়েই বলবো। তো যাই হোক, তুমি বলি যে এই যে সিরিজটা, এখন অব্দি সিরিজটা ভারত এক জায়গায় নিয়ে এসছে, দুটো টেস্ট ম্যাচ হয়ে গেল। আমি যদি বুলেট পয়েন্টে দু একটা লাইন বলি, সেটা হচ্ছে যে যেটা ধারাবাহিকতা ভারত মেনটেন করেছে সেটা হচ্ছে টপ অর্ডারের রান পাওয়া। প্রথম 5 জনের মধ্যে সবাই মোটামুটি 19-20 করে সফল হয়েছে। দু একজন নতুন ক্রিকেটার, যেমন ধর সাই সুদর্শন 30টা রান করেছিল, একেবারেই যে প্রথম ইনিংসে শূন্য করেছিল প্রথম টেস্টে, কিন্তু 30টা রান করেছে। ইয়েও তাই, কি বলে, করুণ নায়ারও তাই, 30টা রান করেছে, 25টা রান করেছে। বাকিটা তো বুঝতেই পারা যাচ্ছে যে রাহুল ভালো রান করেছে, সেঞ্চুরি করেছে, এদিকে জয়সওয়াল সেঞ্চুরি করেছে, সবাই একটা করে সেঞ্চুরি করেছে, এমনকি একাধিক সেঞ্চুরি করেছে শুভমান আর ঋষভ পান্ত। তো ব্যাটিং এর জায়গাটা এবারে আমরা যারা ক্রিকেটীয় অ্যাঙ্গেল থেকে, তুই আমি ইত্যাদি, তারা জানি যে কি কি জিনিস একসঙ্গে গেলে, কোন কোন ফ্যাক্টরগুলো একসঙ্গে পড়লে ব্যাটিংটা ভালো হয়। শুধু যে ভালো ব্যাট করলে ভালো রান আসে তা নয়, উইকেট, আবহাওয়া, পরিবেশ, অনেক কিছু থাকে। তো আমাকে যদি কয়েক কথা বলতে হয় যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট আজকের তারিখে ইন্ডিয়ায় দুটো টেস্ট খেলার পর ইন্ডিয়া কোন জায়গায় আছে, নতুন ক্যাপ্টেন,
নতুন টিমের আবার বদল আসছে, কখনো বুমরা খেলছে কখনো খেলছে না, অপোনেন্ট কখনো রান করছে কখনো আবার চাপেও পড়ে যাচ্ছে, নিজেরা আবার উইকেট হারিয়ে ফেলছে, কখনো 7 রানে 7 উইকেট হারিয়ে ফেললো 41 রানে, 6 উইকেট হারিয়ে ফেললো 30 রানে, সেই জায়গা থেকে একটা কামব্যাক করে পরের টেস্টে ভালো ব্যাট করলো। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা তৃতীয় টেস্ট লর্ডসে পরশু শুরু হবে। তো ওয়ে ডু ইউ সি ইন্ডিয়ান টিম টুডে হেডিং টুয়ার্ডস, আর তারপর আমরা পরের কথাগুলো আসবো, আকাশদ্বীপের প্রসঙ্গ তো আসবোই। সেটা প্রথম দুটো টেস্ট যদি তুমি দেখো, অবভিয়াসলি মানে প্রথম টেস্টে ইন্ডিয়া হেরেছিল লিডসে, তারপরে এজবাস্টনে বার্মিংহামে যেরকম ভাবে কামব্যাক করলো, দ্যাট ইজ রিমার্কেবল। বাট আরেকটা জিনিস যেটা আমাকে খুব ব্যাফল করেছে এই বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের ডিসিশন, ওই উইকেটে টসে জিতে ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠানো, মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য রাইট ডিসিশন। মানে এটা প্রথমেই গোড়ায় গলদ যেটা বলে আমার ইংল্যান্ড সেখানেই সব থেকে বড় ভুলটা করেছে। তারপর ইন্ডিয়া হ্যাড ক্যাপিটালাইজ সেখান থেকে, যেরকম ভাবে 2 ইনিংসে শুভমান ব্যাটিং করেছে, দ্যাট ইজ ইনক্রেডিবল। ফার্স্ট ইনিংসে 250 প্লাস, দ্বিতীয় ইনিংসে 150, দ্যাট ইজ ইনক্রেডিবল। বাট একটা জিনিস সবসময় তোমাকে আমাদের মাথায় রাখতে হবে শুধু, তুমি নো ম্যাটার টেস্ট ম্যাচে যত রানই করো না কেন, তোমাকে টেস্ট ক্রিকেটে টেস্ট ম্যাচে জিততে গেলে তোমাকে 20টা উইকেট নিতে হয়। আর সেখানে জসপ্রীত বুমরা তোমার মানে সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, তার মতো বোলার না থাকাটা একটা হিউজ একটা মানে অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ। বাট এখানে সেখানে একজন একজন ইংল্যান্ড সিরিজে তার প্রথম টেস্ট ম্যাচ খেলছে যে আকাশদীপ, এবং সঙ্গে মোহাম্মদ সিরাজ, ঠিক আছে। আর প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু সেরকম ভাবে কিছু মানে বোলিং করেনি, আর স্পিনার্সরা সেরকম ভাবেও এখনো ছাপ ফেলতে পারেনি। তো সেখান থেকে দাঁড়িয়ে যেরকম ভাবে ইন্ডিয়া বোলিং করেছে, দ্যাট ইজ সেটা সব থেকে এই টেস্ট ম্যাচের সব থেকে নোটেবল পয়েন্ট বলে আমার মনে হয়, পার্টিকুলারলি সিরাজ এবং আকাশদীপ। এবং এবং শুধু তাই নয়, প্রথম ইনিংসে একটা সময় ওরা যেরকম ভাবে 88 for 5 থেকে যেরকম ভাবে পার্টনারশিপটা হয়েছিল স্মিথ আর ব্রুকের মধ্যে, তারপর অ্যাকচুয়ালি দ্য ট্রিক মানে যে ট্রিকটা হয়েছে সেটা হচ্ছে নতুন বলটা নেওয়ার পরে ওই আকাশ যেরকম ভাবে স্পেলটা করে এবং সিরাজ যেভাবে খেলাটাকে মানে ফার্স্ট ইনিংসে ওদেরকে আমরা একটা ডিসাইসিভ লিড নিই, এবং তারপরে ব্যাটিং করতে ইন্ডিয়া যে ইন্টেন্টে ব্যাটিং করে, পার্টিকুলারলি শুভমান, কেএল, তারপর ঋষভ, ইট ইজ ফ্যান্টাস্টিক। এবং ওভারঅল মানে ইন্ডিয়া এবং ইন্ডিয়া ক্যাচিং, যেটা ফার্স্ট টেস্ট ম্যাচে ইন্ডিয়া সব থেকে বড় একটা মানে যেটা একটা জায়গায় মানে এরিয়াস টু ইমপ্রুভ ছিল সেটা ছিল ফিল্ডিং। সেকেন্ড টেস্ট ম্যাচে ইন্ডিয়া অনেক বেটার ফিল্ডিং করেছে, স্লিপ ক্যাচেস অনেক ভালো হয়েছে, স্পেশালি করুণ নায়ার। সো সেই জন্যই এবং ইন্ডিয়া যোগ্য দল হিসাবেই ইংল্যান্ডকে এরকম দুর্মুষ করেছে। যদিও একটা সময় মনে হচ্ছিল ডিক্লারেশনটা একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বাট যেরকম ভাবে ফাস্ট বোলাররা রেসপন্ড করেছে, পার্টিকুলারলি অ্যাট দ্য এন্ড অফ ডে 4 যখন ইন্ডিয়া ডিক্লেয়ার করে এবং ইংল্যান্ড ব্যাট করতে আসে, ওই যে 3টে উইকেট নিচ্ছে তার মধ্যে জো রুট, তোমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, জো রুট কিন্তু মানে মানে ইফ ইউ আস্ক মি পার্সোনালি, জো রুট হচ্ছে সর্বকালের টেস্ট ব্যাটসম্যান যদি তুমি যদি ধরো টপ মানে 5 জন, I think he would be there. তো সে কিন্তু রোজ রোজ তাড়াতাড়ি আউট হবে না, তাকে ওই দিন ফিরিয়ে দেওয়া, অ্যান্ড দ্য বল দ্যাট, এটা আমরা পরে ডেফিনেটলি সেটা নিয়ে আসবো, সেই বল অফ দ্য সিরিজ, তাকে ফিরিয়ে দেওয়া আমার মনে হয় দ্যাট ইজ অ্যাবসলিউটলি মানে দুর্দান্ত একটা ব্যাপার ছিল। এবং তারপরে পরের দিন হয়তো 10 ওভার ইন্ডিয়া খেলা লস করলো, বৃষ্টিতে একটু হবে, টেনশন তো ছিলই, বাট যেরকম ভাবে ইন্ডিয়া মানে সেদিনকে মানে বোলিং করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি একদম ওয়েল, কি বলবো, একদম যোগ্য দল হিসেবে এই ম্যাচটা জিতেছে এবং সিরিজটা লেভেল করেছে। বাট স্টিল ইটস আ 5 টেস্ট ম্যাচ সিরিজ, ইটস গনা বি, এখানে কিন্তু যথেষ্ট লড়াই হবে, সেটা আমরা আশা করতেই পারি। এবং আমি ইনফ্যাক্ট আমি যখন 5 দিনের খেলাটা হয়ে গেল, তখন আমি একটা ভিডিও, যেটা আমি প্রত্যেকদিন একটা করে রিভিউ ভিডিও পোস্ট করছিলাম আমার ফেসবুকে, তো তখন আমি বলেছিলাম যে দেখুন, আপনি যদি একটা স্টেপ ব্যাক নেন, 5 দিনের মানে 10 দিন টেস্ট খেলা হয়েছে, দুটো টেস্ট, তো 5-5-10 দিন, এই 10 দিনের মধ্যে ভারত কিন্তু 9টা দিন রুল করেছে। প্রথম টেস্টে 471 রানটা কিন্তু 371 বা 271 নয়। যতই আমাদের কোল্যাপস হয়ে থাকুক, হ্যান্ড যাই হোক না কেন, আপনি যদি কোল্যাপসটাকে বাদও দিয়ে দেন, তাহলে 471 রান ইজ এ বিগ রান। পরের ইনিংসেও কিন্তু বড় রান করেছি, 371 চেজিং দেওয়াটা, লাস্ট ডেতে 371 চেজ করাটা, এখন উইকেট পাটা হয়ে গেল, উইকেট পড়লো না ইত্যাদি প্রভৃতি ডিফারেন্ট। বাট ওই 5th ডে ছাড়া, প্রথম টেস্টের 5th ডে ছাড়া, পরের টেস্টে তো 5 দিনে আমরা রুল করলাম, আর প্রথম টেস্টের 5th ডে ছাড়া 4 দিন কিন্তু রুল করেছিলাম। তো ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা এখনো অব্দি খেলাটা সত্যি 1-1 ড্র ঠিকই, কিন্তু মনে মনে একটা মনে হচ্ছে 2-0 ছিল, 2-0 হয়েও যেতে পারত, একটু ভালো ফিল্ডিং করলে ওই কোল্যাপসটা না হলে। যদি তুমি ব্যাটিং এর কনসিস্টেন্সি দেখো, নিঃসন্দেহে ইন্ডিয়া দুটো এখনো পর্যন্ত দুটো টেস্টে ইন্ডিয়া ব্যাটিং করেছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, একদম। আচ্ছা, এই প্রসঙ্গে, এই টেস্ট খেলার রিভিউর প্রসঙ্গে আমার হঠাৎ করে মাথায় এলো ওয়াশিংটন সুন্দরের কথা।
ওয়াশিংটন সুন্দর এই টেস্টটা খেলেছে, ইনফ্যাক্ট আগের টেস্টেও খেলেছে। তো ওয়াশিংটন সুন্দরের বোলিং, অ্যাজ ইউ আর দ্য বেস্ট জাজ ইন দিস স্টোরি, গিভেন দ্যাট তুমিও ওই ঘরানারই বোলার, অবভিয়াসলি নট সিমিলার টাইপ এনিওয়ে। আমি যেহেতু কোচিং করি, আমাকে ক্রিকেটের সর্বত ক্ষেত্রে দিয়ে একটুখানি জানতে হয়, তো আমার যেটা মনে হয়েছে, কারেক্ট মি ইফ আই এম রং, ওয়াশিংটন সুন্দরের যে বলটায় বেন স্টোকসকে আউট করলো, সেই বলটা একটা সুন্দর ড্রিফট হয়েছিল, কিছুটা বলটা হাওয়া খেয়েছে, ভেতরে এলো, এসে সোজা হলো, দ্যাট ইজ আইডিয়াল বল। কিন্তু এই আইডিয়াল বলটা সম্ভবত অনেক রেয়ার আসছিল এবং অনেক ফ্ল্যাটার বল করছে, আইলাইনের ওপরে বল নিয়ে যাচ্ছে না, বলে কোনো লুপ হচ্ছে না, ডিপ হচ্ছে না। তাহলে এই উইকেটে আর ক্ষত, যেহেতু ও সব লেফট হ্যান্ডার ব্যাটার, ওর ক্ষততে বল ফেলে ওর লাভ কিছু মানে বল তো বাইরের দিকে চলে যাবে। তাহলে এই উইকেটে ওর বা পরবর্তীকালে ধরো লর্ডসের উইকেট যেখানেই হোক না কেন, যাই হোক না কেন, তো তোমার অ্যানালিসিস কি ওয়াশিংটন সুন্দর অ্যাজ আ বোলার? ব্যাটার তো আমরা সবাই জানি ভালোই ব্যাট করে, অলরাউন্ডার হিসেবে ভালোই খেলে, যে জন্য টিমে আছেও ইনফ্যাক্ট, বাট অ্যাজ এ বোলার হাউ ডিড হি পারফর্ম অ্যান্ড হাউ ক্যান হি বেটার হিমসেলফ? ওকে, ওয়াশি সম্বন্ধে একটা প্রসঙ্গে একটা প্রথমেই কথা বলি। সাম্প্রতিককালে যে মানে যে দলীপ ট্রফি হলো, দলীপ ট্রফিতে আই ওয়াজ দ্য বোলিং কোচ অফ দ্য ইন্ডিয়ান বি টিম, অ্যান্ড সেখানে ওয়াশিংটন আমার সাথে ছিল। উই ওয়ার্ক ফর এক দেড় মাস আমরা একসাথে ছিলাম। এবং ওয়াশিকে যদি তুমি দেখো, অ্যাজ ইউ রাইটলি সেড কি হিজ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর ব্যাটিং। হি ইজ আ ব্যাটসম্যান হু ক্যান বোল, ঠিক আছে। বাট আমার সবসময় যেন মনে হয় তুমি যখন টেস্ট ম্যাচ ক্রিকেটে নামছো এবং সেখানে তোমাকে যখন অপোনেন্টের 20টা উইকেট নিতে হবে, সেখানে ইউ মাস্ট মানে তোমার বেস্ট 5টা বোলারকেই সবসময় তুমি যদি মানে ফিচার করো, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। সো আই থিঙ্ক কুলদীপ শুড হ্যাভ প্লেড দিস টেস্ট ম্যাচ ahead of Washi. And come back to your point regarding Washi's bowling, I always believe he is someone who is very good in white ball cricket. Because টেস্ট ম্যাচে বল করতে গেলে অ্যাজ ইউ রাইটলি সেড কি ইউ নিড লট অফ গাইল, ড্রিফট, লুপ, সবকিছু লাগে। হ্যাঁ, আর ওয়াশি ভালো করেছে ইন্ডিয়াতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো করেছিল, বাট ইন্ডিয়ান কন্ডিশন আর ইংলিশ কন্ডিশন বা অস্ট্রেলিয়ান কন্ডিশন আর নট দ্য সেম, ঠিক আছে। হি উইল গেট দ্য বাউন্স, ডেফিনেটলি হি উইল গেট দ্য বাউন্স বিকজ হি হ্যাজ গট টপ আর্ম রিলিজ, হি উইল গেট দ্য বাউন্স। বাট টেস্ট ম্যাচে তোমাকে উইকেট পেতে গেলে ইটস নট অ্যাবাউট দ্য বাউন্স, ইউ হ্যাভ টু হ্যাভ অন্যান্য অ্যাসপেক্টগুলো তোমার দ্য লাইন উইচ ইউ আর বোলিং and the consistency, যেটা তুমি তোমার সব থেকে ইম্পর্টেন্ট, যে ওভার বল আফটার বল টু পিচ দ্যাট বল রাইট হ্যান্ডের জন্য অফ বাইরে, and keep creating that pressure. কারণ এখানে পার্টিকুলারলি এমনিতেই ইংলিশ প্লেয়াররা খুব অ্যাগ্রেসিভ এবং খুব অ্যাটাকিং খেলে, এবং সেখানে তোমার যদি তুমি ওভারে যদি একটা দুটো লুজ বল তোমার পড়তেই থাকে কনসিস্টেন্টলি, তাহলে দে উইল নট টেক এনি চান্স in your good balls. So you have to create that chance. You have to be very consistent. But yeah, of course, he's also a wonderful bowler. Don't test match খেলছে, and he has got success in test match cricket. But in terms of যদি তোমার মনে হয়, আমার যদি মনে হয় কুলদীপ should play ahead of him, and he is someone in test match cricket. Okay, जो test match cricket নিজেকে টেস্ট ম্যাচ বোলার হিসেবে পরিণত মানে নিজেকে আরো এস্টাবলিশ করতে গেলে he needs to a lot. অনেক প্রচুর আরো বোলিং করতে হবে টেস্ট ম্যাচে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রচুর বোলিং করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি হি নিডস টু বোল আ লট ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট। মানে ওকে তামিলনাড়ু রাঞ্জি ট্রফিতে মানে এভরি ম্যাচে মিনিমাম 20-25 ওভার বল করতে হবে। হি হ্যাজ টু গেট লট অফ 5 উইকেটস ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট, দেন ইউ ক্যান, বিকজ টেস্ট ক্রিকেট খেলতে গেলে আলটিমেট টেস্ট, সো ইউ হ্যাভ টু ডু আ লট অফ থিংস টু বি আ টেস্ট বোলার। সো আমার মনে হয় সেগুলো যদি দেখবেন ওর মধ্যে ক্রিকেট আছে, ওর মধ্যে বোলিং আছে, সে বিষয়ে তো কোনো ডাউট নেই, সেই জন্য এই লেভেলে খেলছে। But to enhance that talent, enhance that skill, he needs to do সেই জিনিসগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর সিঙ্গেল স্টাম্প বোলিং করতে হবে। এটা আমরা আলোচনা করেওছি ওর সাথে, and he needs to play a lot of first class cricket for Tamil Nadu to be a successful test bowler বলে আমি মনে করি। হ্যাঁ, তোমার অনেকগুলো কথা শোনা গেল না বিকজ অফ দ্য নেটওয়ার্ক। একটুখানি হয়তো নেটওয়ার্কটা অনেক স্লো হয়ে গেছে বলে ক্ষমা করে এলো। আমি মোটামুটি জিস্ট যেটা সেটা একটুখানি বলে দিই, যেটা তুমিও বললে, সেটা হচ্ছে যে ইউ উড হ্যাভ প্রেফার্ড কুলদীপ যাদব প্লে ইনস্টেড অফ ওয়াশিংটন সুন্দর, পিওরলি বিকজ যখন তুমি 20টা উইকেট নিতে হবে, তখন তোমার স্টপ গ্যাপ বোলার দিয়ে হবে না, তখন তোমার এমন একটা বোলার লাগবে যে উইকেট টেকিং বোলার, যে এবারে রিস্পিনারদের প্লাস পয়েন্ট হচ্ছে রিস্পিনারদের অত উইকেট লাগে না, যদি উইকেট থেকে হেল্প পেলেও খুব ভালো, যেমন সেনওয়ান পেলে ইয়ে করে দিত। কিন্তু যেহেতু ওদের রিস্পিনার, ওদের একটা গুগলি আছে, ওদের চায়নাম্যান আছে, ওদের একটা ফ্লিপার আছে, ওরা উইকেট থেকে বল ফাস্ট করাতে পারে, তো বৈচিত্র্য অনেক বেশি ওদের হতো। আর ওয়াশিংটন সুন্দর বাই ন্যাচারালি ইজ নট আ অশ্বিন, হি ইজ নট আ হরভজন সিং, সো
ওর ন্যাচারালি কিন্তু ওর লুপি বোলার নয়, না না ন্যাচারালি কিন্তু টান টান বল করে। কন্টেন করার হোয়াইট হ্যাঁ হোয়াইট বলে ফ্যান্টাস্টিক টি20 ওয়ান ক্রিকেট ইজ ব্রিলিয়েন্ট একটু মানে একটু কারেক্ট একটু ফ্ল্যাট ট্র্যাক দিতে বল করে একটু একটু লেন্সটা নরমাল মানে 4 to 6 মিটার লেন্সের থেকে একটু দূরে এখানে ব্যাটসম্যান না ফ্রন্ট ফুট না ব্যাক ফুটে সেই জায়গায় থাকে সো ইয়া সো দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাসেসমেন্ট, কারণ আমিও একদম সম্পূর্ণ তোমার সঙ্গে একমত যে এই কুলদীপের খেলাটা দরকার ছিল অ্যাজ কারণ আমাদের মনে হয় যেরকম ব্যাটিং ফর্মে আছি ওয়াশিংটন সুন্দরের 30-40টা রান ছাড়াও আমরা 600 মানে 587 জায়গায় হয়তো 540 হতো যদি আমরা ওইভাবেই দেখি, 550 হতো রান হতো, আর ব্যাট করতাম আমরা কি আছে। তো আমার মনে হয় না হি ইজ ইনএভিটেবলি শুড বি দেয়ার, অর্থাৎ কুলদীপ থাকলে কিন্তু কালকের ওই উইকেটে কুলদীপকে কিন্তু খেলা টাফ ছিল, মানে এখনো মনে হয়, বিকজ ওর যে চায়নাম্যানটা আছে সামনে পায়ে এগিয়ে খেলতে আসতো, আর হি ইজ বেটার। কুলদীপ হচ্ছে এটা ক্রাফটি বোলার, মানে টেস্ট ক্রিকেটে ইউনিট ক্লাস এন্ড ইউনিট টেস্ট ক্রিকেট ইজ আল্টিমেট টেস্ট, মানে ইউ হ্যাভ টু হ্যাভ শো ইউর মানে all you have to be skillfully at your peak at the you should be the best, that's why you play test cricket. কারেক্ট, 4টে ওভার আমি জায়গায় জায়গায় বল করে চলে গেলাম, না 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 একদমই না একদমই না। সো এই প্রসঙ্গে আসি এবার আমাদের আজকের নায়ক যাকে নিয়ে আলোচনা, প্রথমে আমাদের মানে উদ্দীপনাটা এসেছিল যাকে নিয়ে কথা বলার, আকাশদ্বীপ সম্পর্কে আমরা সবাই যেটুকু যা দেখছি সেটুকুই জানছি, কিন্তু ওর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। আমরা যদি ফাস্ট ফরওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড স্টোরি থেকে একটু এগিয়ে আসি, আমরা জানি ওটা গভর্নমেন্ট সার্ভিসের, যাকে বলে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাড়ির থেকে খুব একটা বিরাট সহায়তা পায়নি, সবাই ওর মানে কাইন্ড অফ এগেনস্টে ছিল, এমনকি পাড়া প্রতিবেশী এগেনস্টে চলেছিল, ওর সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছিল, খুব স্ট্রাগলের জায়গা থেকে এক গুঁয়ে হয়ে ক্রিকেটটা খেলতে হয়েছে। তারপরে ওই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন সেখান থেকে মানে বরখাস্ত হয়ে গেল, তখন ওর ক্রিকেট খেলাটাই বিহারের খেলা বন্ধ হয়ে গেল ইত্যাদি, সেখান থেকে ও স্ট্রাগল করে এখানে এলো, ইউনাইটেড ক্লাবে জয়েন করলো, এত কিছু হলো, তারপর একটা বড় চোট এলো ওর পিঠে, সেইখানে ইউ কাম ইন দ্য পিকচার। তো আমরা এগুলো একটা ফাস্ট ফরওয়ার্ড আমি জাস্ট বললাম। এবারে ইউ টেল মি ওয়েন ইউ ফার্স্ট মেড আকাশদ্বীপ অ্যান্ড অবভিয়াসলি টু অ্যান আকাশদ্বীপ টুডে, এই জার্নিটা মানে যখন তুমি সেটা দেখছো, হাউ ডিড ইউ, হোয়াট ইউর থটস? আমি কিছু বলার দরকার নেই, ইউ টেক দ্য মাইক্রোফোন, তুমি বলো তোমার কি হলো যখন প্রথম তুমি দেখলে ছেলেটাকে, তোমার কাছে ফার্স্ট হি কেম অ্যাক্রস। সে 2017-18 সাল, মানে খুব মানে একটা মানে কি বলবো, মানে আমার কাছেও এটা খুব ইম্পর্টেন্ট এটা, কারণ আমার I just my retired in 2016 first class cricket after 17 years. তা 2016 সালে আমি I stopped playing first class cricket. So সেই একটা দীর্ঘ ক্যারিয়ারের পর তখন তারপর then I got into that Vision 2020 project-এ as a spin bowling coach along with মুরলীধরনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ শুরু করি, এবং তারপর দাদি এবং অভিষেক দামিয়া তখন আমাদের প্রশাসনে ছিলেন, এবং দে হ্যাভ অ্যাপয়েন্টেড মি অ্যাজ হেড কোচ অফ দ্য আন্ডার 23 বেঙ্গল টিম অ্যাজ হেড কোচ। তো সেখানে হেড কোচ হই তো অবভিয়াসলি হ্যাঁ রাইট হ্যাঁ। তো তারপরে এবং সেখানে তো তারপরে এবং তারপরে আমি তখন অবভিয়াসলি দেখছি যে আন্ডার 20 তার আগে তার আন্ডার 20 ট্র্যাক রেকর্ড আমাদের খুব একটা ভালো ছিল না, উই হ্যাভেন্ট ডান ওয়েল ন্যাশনালি। সো অবভিয়াসলি সেই কোচ হয়েছি, তো অবভিয়াসলি ভাবছি যে নিজে প্রথমবার কোচ হয়েছি, আর প্রথমবারই কোচ ফাটিয়ে দেবো, একদম বিশাল ব্যাপার, কি এই করবো ওই করবো হ্যান করবো ত্যান করবো, অনেক কিছু ভাবছি, চিন্তা, ভালো ভালো প্লেয়ার খুঁজছি, এইসব করছি। তো অবভিয়াসলি দেখলাম যে টিমের যা তাদের ভালো ফাস্ট বোলার ডেফিনেটলি প্রয়োজন, কারণ তোমাকে দুটো ফরম্যাটে 2023 খেলতে হয়, ওয়ান ডে খেলতে হয়, তোমাকে মাল্টি ডেজ খেলতে হয়, তো ইউ নিড ফাস্ট বোলার। তো সেখানে ফাস্ট বোলার করতে করতে তখন আমাকে ফার্স্ট টাইম জয়দীপ মুখার্জি আমাকে ফার্স্ট আকাশদ্বীপের কথা বলে, যে আমাকে বলে যে প্যাটসি একটা ছেলে আছে, আমিও বিশেষ দেখিনি, বাট আমি জানি ইউনাইটেড ক্লাবে খেলে, বাট সেটা বেশ জোরে বল করে সবাই বলছে। তো বাট যেই মাত্র শোনা, সেই খবরাখবর নেওয়া, সৌতম থেকে ফোন করা, তখন ইউনাইটেড ক্লাব সোনাদার দেখতো, সৌতমদার কাছেই ছিল, হ্যাঁ আচ্ছা ঠিকই বলছে, এটা ভালো আছে, হ্যাঁ তুই দেখতে পারি, কারণ ও 23 আন্ডার 23 বয়সও আছে। তো সেইভাবে ওর সম্বন্ধে প্রথম জানা এবং প্রথম দেখা হচ্ছে সিএবির ইন্ডোরে, যেটা আমরা সবাই জানি, তুমি আমি, সিএবির ইন্ডোর, যেটা আমাদের বর্ষাকাল, আমাদের এখানে সব থেকে বেশি, মানে দীর্ঘ বর্ষাকালে আমাদের প্রি সিজনের অফ সিজনের একমাত্র আমাদের বলে না, সেই আমাদের একমাত্র সবাই নীল একমাত্র ডেস্টিনেশন, সেইখানে প্রথমবার আমি ওকে দেখি আমি, এবং সেখানে আমাদের 2-3 দিনের একটা ক্যাম্প ছিল, সেখানে যারা নতুন ছেলেদের আমাদের ডাকা হয়, সেখানে আকাশও আসে, এবং অবভিয়াসলি
মানে আকাশ। এবং তখন প্রথম দিকেই বুঝলাম যে প্রথম দিকে যা বল করছিল সিধুদা, আমরা জানি, তুমি জানো যে ইনডোর সার্ফেসটা খুব হার্ড, এবং সেখানে ইনডোরে তো বলটা ফ্লাই করবে, কারণ বল তো ফাস্ট বোলাররা চট করে বল করতে জানে, বিকজ সার্ফেসটা হার্ড, অনেক লোড পড়ে কোমরে টোমরে, তো নানা কারণে। বাট ওকে যখন বল করতে দিলাম, ও কোনো ইনডোর আউটডোর মানে মাটি ইট পাথর কোনো আইডিয়া নেই, মানে গুলির মতো বল করছে। মানে ওখানে বল করছে, বাকি যারা আছে তাদের মোটামুটি ভাবছি তারা যে কখন বল থেকে সরবে, মানে এত জোরে বোলিং করছে ও, মানে মানে এবং প্রথমবার দেখি মানে প্রথম ইমপ্রেশনটাই আনবিলিভেবল, মানে একদম মানে প্রথম ইমপ্রেশনেই মানে আমার মানে আই জাস্ট পুট মাই মাইন্ড ইন হিম, ভাই এই হি ইজ দ্য ম্যান, ঠিক আছে। বাট হ্যাঁ, তারপরে মানে কোনো ওর আইডিয়াই ছিল না, তারা খালি টেনিস বল খেলে বেড়াতো, মানে ওখান থেকে এসে আসানসোলে থাকতো কাকার কাছে, হ্যাঁ ওই সমস্ত ওই আসানসোলে থাকতো, ওই সমস্ত বেল্ট গুলো খেলে বেড়াতো। তো বাট হি মানে প্রথম জিনিসটাই মানে প্রথম ইমপ্রেশনটাই ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে তাতেই মানে ও প্রথম দিকে কি বল করতো, ওকে আউটসুইং বল করতো নাকি? না ইনসুইং গুলির মতো, ইনসুইং আউটসুইং কোনো আইডিয়া ছিল না ওর, ইনসুইং খালি জোরে, হ্যাঁ বুঝতে পেরেছি, বল ঠিকমতো বল ধরতেও জানতো না। লেদার বলে এই কলকাতা লেদার বলে বল করতো, তার আগে টেনিস বলেই বল করতো, ওই প্রথমটা ইউজ করতো। ইনফ্যাক্ট আমি কিন্তু সত্যি আমার ভিডিওতে বলেছি যে আপনারা সবসময় টেনিস বলকে ছোট করে দেখেন, আমিও কিন্তু প্রচুর টেনিস খেলেছি, আমি না, অনেকেই, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, সবাই। কি হয়, আমাদের সময় তো এত আইপিএল ছিল না, ইনফ্যাক্ট এটা প্রথম থেকে এলো আইপিএল, বা কোনো পিএলই ছিল না, ইনফ্যাক্ট এই যে এখন বেঙ্গল প্রো হচ্ছে ইত্যাদি কিছুই ছিল না। তাহলে আমরা ওই প্রেশারটা খেলবো কোথায়? যেটা আমরা ডিভিশন মাঠে খেলতাম, ডিভিশন মাঠের প্রেশারটা হচ্ছে শুধু ক্লাব কর্তৃপক্ষের প্রেশার, খুব কটা লোক থাকবে, 10-20টা লোক থাকবে খুব বেশি হলে, আর ওই পথচারী পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং অনেক মাঠে গেলে পথচারীও নেই, মানে যদি আমরা রাজস্থান মাঠের দিকে যাই ইত্যাদি প্রভৃতি, তো পথচারীও পাবো না আমরা। সেই জায়গায় কিন্তু যখন আমি ক্যাম্বিসে খেলতে যাচ্ছি বা টেনিস বলে, তখন কিন্তু হাজার হাজার লোক, চারিদিকে লোক, হাই এক্সপেকটেশন, কখনো টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তাকে আলাদা করে বসাচ্ছে, ইউ আর ফিলিং লাইক এ সেলিব্রিটি। এবার শুধু সেলিব্রিটি ফিল করে তো লাভ নেই, তোমাকে সেলিব্রিটি হিসেবে নিয়ে গেছে, অপোনেন্ট টিমও ভালো প্লেয়ার নিয়ে এসছে। এবার আমরা ধর ডিভিশন দিয়ে খেলতাম, আমার সঙ্গে অনেকেই যেত, আমি নাম বলছি কে আবার কীভাবে নেবে, অনেক আমাদের যারা টেস্ট খেলোয়াড় গেছে আমার সঙ্গে, এরকম প্লেয়ার আছে। তো তখন আমাদের অপোনেন্ট টিমেও আবার টেস্ট খেলোয়াড় প্লেয়ার আছে, ফার্স্ট ডিভিশন, বেঙ্গল, রঞ্জি, পূর্বাঞ্চল, এরকম খেলা প্লেয়ার আছে। তখন ওইখানে একটা হতো, দুটোই দল তৈরি করছে, তখন ওখানে লোকালি মোহনবাগান ইস্ট বেঙ্গল। এইবারে কি হচ্ছে, দুটো পাড়া যখন খেলছে, কত মানুষ, তার মধ্যে উইকেট পড়ে গেছে, হয়তো ওপেনার চলে গেছে, এই যে ম্যাচ প্রেশার তৈরি হচ্ছে টু পারফর্ম, যেহেতু তুই সেদিনকে ছেলেদের বলছিলিস ইয়েতে, যে ম্যাচ প্রেশার, আন্ডার প্রেশার পারফর্ম তো সবাই করতে পারে, সবাই মারতে পারে, কিন্তু আর 85 রানে 5 উইকেট পড়ে গেছে, সেখানে 385 নিয়ে যাওয়া, বা এই যে প্রেশারে খেলা, এবং সেখান থেকে ম্যাচ জিতিয়ে বার করে দেওয়া। আমার এখনো একটা মনে আছে, একটা ম্যাচে লাস্ট উইকেট নিয়ে 40-41 রান বাকি, আর একটা উইকেট, ওই সেখানে ব্যাটও করতে পারে না, সুজিত নাম ছিল, ইয়েতে খেলতো তখন, ওই কি বলে বালিগঞ্জ ইউনাইটেডে খেলতো, তো ওকে নিয়ে আমি ম্যাচ জিতে দিয়েছিলাম 41 রান, আমার এখনো 41 রানটাও মনে আছে। তো এটাতে এবারে এইটা আমি বলি, এটা ট্রান্সলেট করে কিন্তু বড় ম্যাচে। আমার এখনো মনে আছে পাইকপাড়া ভার্সেস স্পোর্টিং ইউনিয়ন খেলা হচ্ছে, ওই একই আমি আর সৌমেন সিং মিলে ম্যাচটা জিতিয়েছিলাম, আমাদের 225 চেস করছি আমরা ইডেনে। এবার তুই ভাব, বরানগরে একটা ছোট মাঠে খেলছি, যার অন্তত 5-6 গুণ সাইজ বেশি বড়, ইডেন ফুল ইডেন, কিন্তু হ্যাঁ ফুল ইডেনে খেলা হচ্ছে। তো সেইখানে আমাদের করতে হবে 145-এ আমাদের 5 উইকেট পড়ে গেছে, না 6 উইকেট পড়ে গেছে, 225 করতে হবে, মানে 45 দিকে 55, ওদিকে 25, প্রায় 80 কাছাকাছি রান। ওইটা আমি আর সৌমেন মিলে করে দিয়েছিলাম। কিন্তু ওই অ্যাটিচিউড যে যা হওয়ার হয়ে গেছে, আমরা তো খেলি, চল হাতে বল অন দ্য লাইন, মানে ওয়ান উইথ দ্য থ্রো নিচ্ছি, দৌড়চ্ছি, একটা 4 একটা 6, কোনো প্রেশারে চুইংগাম খেতে খেতে ব্যাট করছি, বিকজ ইডেন কিন্তু তখন খুব বেশি হলে 2000 লোক, ওই এসছে, মহারাজ ফরাজ সবাই ছিল, রাজদা ফাজদা সবাই ছিল, কারণ স্পোর্টিং ইউনিয়নে খেলা হচ্ছে। তো দিস ইজ হাউ ইট ফিল এক্স্যাক্টলি। এটা বলছি যে আমি এখন দেখতে পাচ্ছি আকাশদীপকে, যে ও যখন এই বলটা করতে এসছে, ও অত কিছু ওভারভেম না, অত কিছু জানে না, কিন্তু এই উইকেট কোমরে রাখতে পারে, এই আলো, ইনডোর ফিনডোর, আর এই জায়গায় গেদে বল কর, পরিষ্কার কথা, বল সুইং হলো না হলে ডাজন্ট ম্যাটার, তুই 3/4 লেন্থে বল করে যা, কারণ টেনিস বলে তার কিছু উপায় নেই 3/4 লেন্থ বল করা ছাড়া, কিন্তু বলে তো হাওয়ায় সুইং করবে না।
সো এনিওয়ে ক্যারি অন। তারপরে তো হলো, তারপরে ওখান থেকে জোরে বল তারপর ওখান দেখলাম, দেখে তো অবভিয়াসলি প্রথমেই মনে ধরে গেল। তারপর 2-3 দিন পরে আমাদের ক্যাম্পটাও শেষ হয়ে গেল। তার কয়েকদিন পরে তখন আমাদের আন্ডার-23 একটা সিলেকশন ম্যাচে শুরু হওয়ার কথা হলো, সেটা হবে কল্যাণীতে, এবং সেটা সব প্লেয়ারদের আবার ডাকা হলো ওখানে। তো সেখানে আকাশও এলো, এবং আকাশ বাড়ি সবাই চলে গেল, আবার ডাকা হলো। আকাশ আমাকে বললো, স্যার আমি না যখন এখান থেকে গেলাম ইন্ডোর থেকে, মানে এখান থেকে 2-3 দিন ট্রায়াল দেওয়ার পর যখন আমার বাবা বাড়ি চলে গেলাম, আমার বাড়ি থেকে একটা কোমরে অস্বাভাবিক ব্যথা শুরু হয়, ঠিক আছে, এবং ব্যথা শুরু হয়, এবং সেখান থেকে তারপর থেকে আমি আর বল করতে পারছি না, আমার এত ব্যথা। আমি বললাম, তখন আমিও বুঝতে পারলাম, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি যখন ফিজিও সবার সঙ্গে কথা বললাম, ওকে অ্যাসেস করা হলো, এবং অ্যাসেস করে তাতে দেখা গেলো যে হ্যাঁ ওর একটা বেশ, তারপর না সরি না ভুল বললাম, তখন তখন বললো ব্যথা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে সিলেক্টরদের তখন রিকোয়েস্ট করলাম যে দেখো ও আগে ট্রায়াল দিয়ে গেছিল, এখন ওর একটা কোমরে ব্যথা হচ্ছে, আমি জানি না কি ব্যথা হচ্ছে, বাট হি ক্যান্ট বোল। অবভিয়াসলি এরকম একটা কোয়াইট অবভিয়াস, সিলেক্টররা তখন তো সেটা একটা ছেলে, ও তো ক্রিকেট খেলেনি, কেন তার কথা শুনবেই না কেন, যে যারা সিলেক্টরদের কাছে যারা পারফরমেন্স করেছে তাদেরকে আনা, এবং তাদের মধ্যে থেকে তাদের থেকে সিলেক্ট করা আবার। এখানে সামওয়ান হু হ্যাজ নট পারফর্ম, খালি আমি বলছি, আমিও তো তখন নতুন কোচ, আমারও তো কোচ সম্বন্ধে কোনো, মানে আমারও তো কোচিং এর কোনো রেকর্ড বা কিছু নেই। হ্যাঁ অফকোর্স, and thankfully যে হ্যাঁ অফকোর্স আই ওয়াজ আ প্লেয়ার হু হ্যাজ সার্ভড বেঙ্গল ফর লং টাইম, সেই রেসপেক্টটা আমার ছিল অফকোর্স, বাট সেম টাইম ওদের যুক্তিটাকে আমি সবসময়, মানে আমি কি বলবো, আই অ্যাপ্রিসিয়েট কি ওরা যেটা বলছে যে সেটা কোনো খেলেনি, তাহলে আমরা তাকে নেবো কি করে, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমি তখন ছিলাম, উপস্থিত ছিলাম কল্যাণীতে। তো ট্রায়াল ম্যাচে শুরু হলো, তাতে দিন বোল, ঠিক আছে, এবং আমার এখনো মনে হয় ট্রায়াল ম্যাচটা 4:30 পর্যন্ত হতো, 4:30 পর্যন্ত হতো, এবং আমি তখন এই 3টে নাগাদ সকাল থেকে ছিলাম, 3টে নাগাদ কল্যাণী থেকে বেরিয়ে যাই বাড়ি ফিরবো বলে। এবং তারপরে হ্যাঁ, তো বাড়ি তখন আমার এখনো মনে হয় আমি ইন মাই অলমোস্ট মানে হাফ ওয়ে আমি রাস্তায়, তখন ঠিক 5টা 5:15 বাজে, তখন দেখলাম আকাশের একটা ফোন এলো। তো তখন আমার কাছে ইনফ্যাক্ট আকাশের নাম্বারও সেভ ছিল না মোবাইল, আমার এখনো মনে আছে। ফোন এলো, স্যার আকাশ বলছি। আচ্ছা হ্যাঁ বলো, বল। তো তারপর বলছে যে স্যার এরকম আমার না স্যার আবার ব্যথাটা বেড়েছে। কেন ব্যথা বাড়লো, কি হলো? আমি কামিং টু দ্য পয়েন্ট। তো আমি ব্যথাটা বেড়েছে কেন? বললো স্যার আপনি বেরিয়ে যাওয়ার পর না আই হ্যাভ বিন আস্কড টু বোল। আই সেড মাই গুডনেস, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা তাহলে আমি কি বলতে পারবো না, ওকে কি বলবো, তা ঠিক আছে। তো পরে তারপর খবর নিলাম যে হ্যাঁ ও 2-4 পা দৌড়ে বল করেছে, ও তাতেই যা বল করেছে, ও সবাইকে আবার দৌড় করিয়ে দিয়েছে। বাট শুধু তাই নয়, তাতে সেই জন্যই ওর ব্যথাটা বাড়ে। তো অবভিয়াসলি আই ওয়াজ লিটল অ্যানয়েড কি ভাই এটা না হলেই ভালো হতো। তো কিছু করার নেই, ঠিক আছে। তারপর আমি ওকে আমাদের যে তখনকার যে ফিজিও ছিল তাকে দিয়ে অ্যাসেস করানো হয়, এবং নানা রকম টেস্ট করি, জানা যায় যে কোমরে একটা স্ট্রেস ফ্র্যাকচার আছে, ঠিক আছে, এবং কোমরে একটা স্ট্রেস ফ্র্যাকচার আছে, এবং এই স্ট্রেস ফ্র্যাকচার আছে, এবং সেই স্ট্রেস ফ্র্যাকচারটা ইট উইল টেক টাইম। ফার্স্ট কথা হচ্ছে আমাদের কাছে তো কোনো আইডিয়া ছিল না, বাট স্ট্রেস ফ্র্যাকচার ইনজুরি কোনো আইডিয়াই নেই। তাকে সেই ব্যাপারটা সম্বন্ধে একটু এডুকেট করা যে ভাই এই জিনিসটা তোমার হয়েছে, তোমাকে ঠিক হতে গেলে তোমাকে রেস্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, করে ইউ হ্যাভ টু বি ফিট। তো ঠিক আছে, ওকে তো বোঝানো হলো, এক্সারসাইজ শুরু হলো কলকাতায়। তারপরে আমার মনে হয় যে ট্রায়ালটা পরে সব ট্রায়ালটা যখন শেষ হয় তার 1-2 সপ্তাহ পরে we are supposed to travel to Bangalore for the KCA tournament, এবং তখন ডিসাইড হয় যে আন্ডার-23 টিমটাই প্রিডমিনেন্টলি খেলবে। সেখানে 4-5 জন যারা সিনিয়র টিমের প্লেয়ার, তারা অলসো অন দ্য ট্রায়াল, যাদের আগামী দিনে যারা বেঙ্গালোরে খেলতে পারে তাদেরকে মিলিয়ে একটা টিম পাঠানো হবে, এবং আই উইল বি ট্রাভেলিং উইথ দ্য সাইড, ঠিক আছে। তো ঠিক আছে, ভেরি গুড। তো আমি সেই টিমে তো অবভিয়াসলি আকাশকে চাই, কারণ একটাই কারণ, আকাশকে আমি যদি এখানে রেখে যাই তাহলে ও রিহ্যাবটা হবে কোত্থেকে? ফিজিও উইল বি ট্রাভেলিং উইথ দ্য টিম, আর কেউ জানে না, ওকে কেউ চেনে না, ও কিছু জানে না, ওকে তো আমাকে সাথে রাখতে হবে। সিলেক্টর তাদের পয়েন্ট থেকে ঠিক ছিল যে সেই সময় যে তারা যে কি বলবো, ওকে কেন নিয়ে যাবি, কেন কিসের জন্য আমরা ওকে পাঠাবো, তো কিন্তু খেলেই নি, ওকে তো পাঠাবার কোনো প্রশ্নই নেই, তাই না? তো সেই জন্য ওকে তো পাঠানো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তখন বললো যে না ওকে সম্ভব নয়। আমিও একটু মানে আসলে বান্ধাই জানো চিরকালই ক্যারেক্টারটা একটু ঝাঁচর টাইপের, না ওকে পাঠাতে হবে। অবভিয়াসলি আর প্রথমেই হয় না যে আইএস আমার মাইন্ড সেট করেছি হি উইল বি মাই ম্যান ইন আন্ডার-23, ঠিক আছে, এবং তাকে তোমার রাখতেই হবে সাথে। এইখানেই শিলুদা, দাদি এবং অভিষেক played a huge part. মানে দাদি has just asked me ki Patsy if you feel ki this guy can deliver for you,
আই থিঙ্ক হ্যাঁ দাদা আমি তোমাকে বলছি ও যদি ফিট হয়ে যায় হি উইল বি মানে হি উইল দ্য ফিউচার ফর বেঙ্গল, হি ইজ দ্য প্রসপেক্ট। বললো তুই তুই এতটা কনভিন্স? হ্যাঁ দাদি। দেখো দাদি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর ইঞ্জুরিটা আছে এবং ও যদি আমার সাথে না যায় এখানে তাহলে ও কিন্তু রিকভারি করতে পারবে না। দাদি বললো ঠিক আছে আমি দেখছি। তো দেন দাদি টোল্ড দ্য সিলেক্টর কি ওকে যখন কোচ হিসেবে ও নতুন কোচ হচ্ছে, ও যখন কাউকে চাইছে লেট হিম সেন্ড উইথ দেন দেখি না আমরা কি হয়, আমরা এতজনকে টিম পাঠাচ্ছি, লেট সেন্ড উইথ দেম। আমার ওখানে 1 মাস ছিলাম, শুধু আমার মনে আছে 1 মাসে মানে ট্রিমেন্ডাস হার্ড ওয়ার্ক করে। আমার এখনো মনে আছে আমাদের খেলা চলতো 3 বেলা করে এক্সারসাইজ করতো, মানে আর ওর ন্যাচারাল বিল্ডটা ওর ভগবান দত্ত স্ট্রেংথ আছে, ওর লোয়ার বডি অ্যাবডোমিনাল সেগুলো খুব গিফটেড, ঠিক আছে। এবং ওই আমরা বললাম আমি ওখানে প্রায় 1 মাস ছিলাম, মানে হি হ্যাড গান ট্রিমেন্ডাস জব ওখানে, মানে তিনি 3 বেলা করে এক্সারসাইজ করতো, সুইমিং করতো, এক্সারসাইজ করতো টু গেট হিমসেলফ ফিট। ব্যাঙ্গালোর থেকে ফিরে এসো, তারপর হি ওয়াজ নট 100%, ঠিক আছে। তারপরে আমরা ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে আরো এখানে 1-2 উইক ছিলাম কলকাতায়, এবং দেন এগেন আফটার 1 or 2 weeks we are supposed to travel to Vizag for another tournament, pre-season tournament, ঠিক আছে। তো সেখানেও আমি ওকে নিয়ে যাই, এবং সেখানেও অবভিয়াসলি সিলেক্টর আমাকে kept on asking কি এবার তুই খেলাবি, এবার তো নিশ্চয়ই খেলাবি। আই সেড হ্যাঁ খেলাবো, এই তো খেলাচ্ছি, দেখি প্রথম ম্যাচটাই খেলাবো, প্রথম ম্যাচে খেলালাম না, এই খেলালি না কেন, এই নেক্সট ম্যাচ খেলাবো। এই করতে করতে আমরা যখন মানে আমরা টোটাল লাস্ট ম্যাচে এসে পৌঁছই, আমার মনে আছে ওই প্রি-সিজনটায় আমরা বম্বে, হিমাচল আর আন্ধ্রা খেলছিলাম। তো লাস্ট ম্যাচ আমাদের ছিল বম্বের সাথে। তখন আমাকে তার আগে আমাকে ফিজিও বলে যে স্যার ও এখন পুরোপুরি রিকভার করে গেছে, এবং ওখানে আমার সাথে রণদেবও ছিল ভাইজাগে। তো আস্তে আস্তে ওখানে রিকভারি করছিল, এবার নেটে বোলিং করা শুরু করে, গেটিং ব্যাক ইনটু দ্য ক্রিকেট। ও আস্তে আস্তে যখন মানে স্টার্টেড বোলিং অ্যাজ ওয়েল, ঠিক আছে। করতে করতে ওই আমরা ঠিক করি যে বম্বে ম্যাচের আগে হি ইজ অ্যাবসলিউটলি ফিট, ও ফিজিক্যালি ফিট ছিল, নেটে বোলিং করা শুরু করেছিল। তো নাও উইল মেক হিম প্লে এগেইনস্ট বম্বে, ঠিক আছে। এবং ওই প্রি সিজন ভাইজাগে, এবং ওই বম্বে টিমটা ভালো টিম ছিল। ওই টিমটা আন্ডার-20 ইয়াশস্বী ছিল, তানুজ কোটিয়ান, মুলানি, তোমার হার্দিক তামরে, বম্বের অনেক ছেলে খেলছিল ওই টিমটাতে। তো ওখানে তো আমার মনে আছে আমরা প্রথমে ব্যাটিং করি বম্বের সাথে, এবং হি ওয়েন্ট ইনটু ব্যাট, হি গট 58 ইন 25-26 বলস, ঠিক আছে। ওটাও কিন্তু ক্যাম্বিসে কাজে দেয়। ওর কিন্তু ব্যাটিং স্টাইল দেখেছিস তো? আমি তো অবভিয়াসলি দেখেছি। আনবিলিভেবল ব্যাটিং করে এখান দিয়ে খাঁচা হেভি স্ট্রং কিন্তু। তো তারপরে তারপর ওখানে তারপর বোলিং করতে আসে, আমরা 250 শট প্লাস করি। তো দেওয়ার ঠিকঠাক চলছিল। হি বোল্ড আ স্পেল, 1 চেঞ্জ বল করে, আমার মনে আছে প্রথমে দুটো বোলিং করে 1 চেঞ্জ বল করতে আসে। 8 ওভার কি 9 ওভার স্পেল করে, একটা স্পেল ফার্স্ট ওভারই, সেখানে 5টা উইকেট নেয়, খেলা ওখানে শেষ করে দেয়। 113 বম্বে অল আউট হয়ে যায়। তো তারপর ওখান থেকে আমরা ফিরে আসি, ওখান থেকে ফিরে এসে তারপর লুকিং ব্যাক যাকে বলে, তারপর দেন হি স্টার্টেড প্লেইং বিসিসিআই টুর্নামেন্ট ম্যাচেস ফর বেঙ্গল আন্ডার-23 এন্ড হি হ্যাজ মানে আমার 3 বছরের প্রথম আমার আই স্টার্টেড উইথ আন্ডার-23। ফার্স্ট I worked with them for 3 years, and in 3 years Shiruda we played 3 national finals and we won 1 championship, and Akash was absolutely instrumental in that, ঠিক আছে। মানে সেখানে মানে we have beaten all the sides finally against Punjab in Punjab, মানে লাস্ট উইকেটে 15 রান দরকার, আর আরশদীপ ব্যাটিং করে ম্যাচটা জিতিয়ে দেয়। দ্যাটস হাউ উই লস্ট। ভেরি নেক্সট ইয়ার we won the one day final, one day championship final, 50 overs হয়, আমরা ন্যাশনাল ওয়ান ডে জিতি, and আকাশ was very instrumental. আকাশ, ঈশান was brilliant, মানে brilliant। তো ইয়ে খেলতো তখন, কি বলে ও আমাদের, বল না, মুকেশ আমার সাথে মুকেশ 23 কোনি খেলেনি। মুকেশ একটু তখন মুকেশ ডাইরেক্ট ডেবিউ করে, ফার্স্ট ক্লাস ডেবিউ মুকেশের হয়। মুকেশ কোনি এজ গ্রুপ ক্রিকেট খেলেনি বেঙ্গলে। আচ্ছা। তো যে বছর আমরা ওয়ান ডে, সে বছর আমরা দুর্দান্ত খেলতে তারপরে আমার এখনো মনে আছে তখন লালজি, তখন আমাদের সিনিয়র টিমের কোচ, লালজি আমাকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা তোর সঙ্গে এত আছে, তুই সব থেকে ভালো চিনিস, এবার তোর কি মনে হয়? লালজি হাই টাইম, ওকে এবার আমরা খেলাই। তো আমার সিজনে তখন লাস্ট টুর্নামেন্ট চলছিল, মুস্তাক আলী ইন্দোরে খেলা হচ্ছিল। তো ওখান থেকে ও যায় ওই মুস্তাক আলী খেলতে, এবং লাস্ট 2টো ম্যাচ খেলে বেঙ্গলের হয়ে, 2টো ম্যাচ 4টে উইকেট নেয়। That's how he started his journey for senior Bengal cricket, and he's made his debut for senior Bengal in the T20. তো তারপরে নেক্সট ইয়ার তারপরে ডিন্ডা স্টপ প্লেইং, ডিন্ডা খেলে না, ডিন্ডার জায়গায় ওকে নিয়ে আসা হয়, এবং তারপর ইডেন গার্ডেন্সে খেলে এগেইনস্ট গুজরাট, হি গট 6 উইকেটস, এবং সেইখান থেকে জার্নিটাও শুরু হয়, and from there on he never looked back, he just at where he is at the moment now, you can say. এবং আমি তো ওকে ব্রিসবেনে, মানে অস্ট্রেলিয়া দেখেছি আমি ওকে। তো ইনফ্যাক্ট
ওয়াজ ভেরি অস্ট্রেলিয়াতে তো ও তো কৌশিকের বাড়িতে গেছিল, আমাকে ফোন করলো, ও অভি মুকেশ শুভু ভাই, আমাকে ফোন করতে বললো ভাই একটু বলে দে, ফোন নাম্বার দিয়ে আমি কথা বললাম, তো ওরা গেল, খুব এনজয় করেছিল, খুব এনজয় করেছিল ওখানে। কারেক্ট। আর এখানে আমার সঙ্গে এই মেলবোর্নে দেখা হয়েছিল দুইজনের সঙ্গে, তো আমি ইনফ্যাক্ট আমার সঙ্গে রাবি শাস্ত্রীর ভালো সম্পর্ক, বিকজ অফ আমরা এমআরএফ ইন্ডিয়া খেলেছিলাম একসঙ্গে, তো আমি সেইটা অনেক অনেক কাহিনী হিস্ট্রি আছে এখানে। আর যেহেতু আমি বুড়োদের দলের লোক একজন, তো হি রিলেটস টু মি ভেরি, বাকিরা তো অনেক ছোট আমাদের থেকে, ছেলের বয়সী প্রায়। তো এনিওয়ে, তো কামিং ব্যাক টু দ্যাট, ওই যে ব্রিসবেনে যে 6টা মেরেছিল, তো ছোট মাঠ না, কিন্তু সব খেলার মাঠে আমাদের বড় মাঠের সমান। তো তখনই আমি বুঝেছিলাম যে ও কিন্তু কিছু যায় আসে না, মানে ওর ওই অ্যাটিটিউডটাই নেই যে আমি, ও ট্রিমেন্ডাস ব্যাটিং করে, ও ট্রিমেন্ডাস ব্যাটিং করে, ওর ব্যাটিং আমি তো ওকে বুঝিয়ে উঠতে পারছি না এত বছর ধরে, যে তুই ব্যাটিংটা যখন করবি থিঙ্ক লাইক ব্যাটসম্যান, খেলতে পারবি, রান আসবে কিন্তু। হ্যাঁ ও তো ও একটাই ব্যাটিং এর সময় মাথা করে 6 মারবো, আরে 6 মারলে হবে? এনিওয়ে, তুই যদি ঠান্ডা মাথায় ভাবিস, ওর মধ্যে যেহেতু পাওয়ার ফিলিংটা রয়েছে, ফর অল হ্যাজ টু ডু একটু ডিফেন্স আর একটু হালকা কাট আর ড্রাইভ, এই তো একটু রাইট সিলেকশন, কোন বলটা মারবো কোন বলটা মারবো না, কারেক্ট, এইটুকুই তো। বিরাট কিছু একটু মাথা ঠিকই, ইফ ইউ সি হিম নেক্সট টাইম টেল হিম মাথাটা কিরাম, সেই প্রসঙ্গটা না এখানে নাই গেলাম, এটা একটা পাবলিক ফোরাম, তো এখানে ডিসকাস না করাই বেটার। কালকে বলছি, পরশু কথা আমি দেখলাম, বিকিদা বলছে যে 5 years টু লেট, মানে টু লেট বলেনি, বলছে 5 বছর দেরি হয়ে গেল, আর একটু 5 বছর আগে ছেলেটা খেলতে পারতো, আর এখনো ওর সেরা খেলাটা বাকি। তো সেরা খেলাটা বাকি আমিও মনে করি। আমি আকাশদ্বীপ থেকে আমি এবার বলি আমার দিক থেকে কোন জায়গায় ইউর প্লাস পয়েন্ট ইজ ইউ হ্যাভ সি দ্য র আকাশদ্বীপ থেকে ফিনিশ আকাশদ্বীপ, এবং দ্য জার্নি এত ভালো সুন্দর করে তুই বললি গল্পটা, আমি কিন্তু প্রতিটা জিনিস চোখে দেখতে পেলাম, মানে আই ওয়াজ লাইক সিটিং নেক্সট টু দ্য গ্রাউন্ড। ওই যে ট্রায়াল ম্যাচটা আমি এরকম ধরনের পরিবেশে খেলা দেখেছি, কল্যাণী ওই মাঠটাতে আমি নিজেও খেলেছি, যার ফলে আই ক্যান সি ও কি করছে। ওই যে চলে গেছি, টুক করে বল করে দিয়েছে, ওটা বলছে বল ডালেগা, ও বলেছে হ্যাঁ ডালেগা, হো যায়গা, থোড়া হো যায়গা, কর দেঙ্গে। আর এটাই এই অ্যাটিটিউডগুলোই থাকে এই সমস্ত ছেলেদের বা এই বয়সের ছেলেদের। ওইটা ওইভাবে ভাববে না যে আমার একটুখানি এটা কিন্তু অ্যাগ্রিভেট করতে পারে, এটা আমরাও ভাববো না হয়তো বুড়ো বয়সে, দেখবে আমাদেরও এরকম এসে যাবে মনের থেকে। স্পোর্টসে এটা একটা ব্যাপার, সমস্যা, উই ডোন্ট নো হোয়ার টু স্টপ সামটাইমস। বাট এই যেটা আমি যেটা দেখলাম, যে এই প্রসঙ্গটা আসছি বিকজ ইউ আর ইনভলভ উইথ বেঙ্গল ক্রিকেট ডিরেক্টলি। অনেকে আমার ফেসবুকে বলে যে দাদা বাংলায় সুযোগ নেই, বাঙালির ছেলেরা উঠে আসছে না, ক্লাব ক্রিকেটে অনেক করাপশন আছে, একটা সেকেন্ড ডিভিশনে খেলতে গেলে পয়সা দিয়ে খেলতে হয়। এইটা একটা নিউজ, আমি এটাকে নস্যাৎ করে দিচ্ছি না, থাকতেই পারে। এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তুই যে ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, যে কোনো ইন্ডাস্ট্রিতে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অভিনয়, সব জায়গাতে করাপশনের একটা এন্ড আছে, দেয়ার ইজ করাপশন, সব জায়গাতে আছে। কিন্তু শুধু উন্নতি করতে গেলেই করাপ্টেড হতে হবে, করাপ্টেড না হলে জায়গা হবে না। আমি তখন তাদেরকে বলি যে আপনারা এই যে আকাশদ্বীপ ইজ এ বিগ এক্সাম্পল, ম্যাসিভ এক্সাম্পল, যে কত রকম প্রতিকূলতা। বাবা গাড়ি করে নামিয়ে দিয়ে বনভিটা খাও বাবা, এই নাও তোমার ব্যাটটা বয়ে নিয়ে যাচ্ছি, তোমার ইংলিশ উইলও লাগবে, ইংলিশ উইলও তোমাকে আমি কুশানওয়ালা জুতো দেবো। এইভাবে না কোনো স্পোর্টসই হয় না, ক্রিকেট ছেড়ে কোনো স্পোর্টসই হয় না। কিন্তু আমি মারাদোনা, একটা ছোট গল্প বলি, মারাদোনা অনেকে শুনেছেন কিনা জানি না, মারাদোনা যখন প্র্যাকটিস করতে যেত ছোটবেলায়, তখন একটা শিপইয়ার্ডের মধ্যে দিয়ে যেত, এবং সেই শিপইয়ার্ডে যখন খিদে পেয়েছে, পেটে খাবার নেই, গরিব ঘরের ছেলে বলে, শিপইয়ার্ডের কল থেকে জল করে খেত। এবার যখন জল খাচ্ছে শিপইয়ার্ডের কল থেকে, মানে ডকের কল থেকে, তখন জাহাজে আওয়াজ করে জাহাজটা বেরিয়ে গেল। মারাদোনা ওদিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিল, পরবর্তীকালে জীবনে বলেছে যে আমি এই একটা জাহাজ না, আমাকে অ্যাটিটিউড দেখে, ওর কাছে ধারণা হচ্ছে জাহাজটা ওকে অ্যাটিটিউড দেখেই চলে গেল, যে আমি এই একটা জাহাজ আমি আমার মা বাবাকে দেবো, মানে মা বাবাকে চড়াবো, দেবো বলেনি, মা বাবাকে চড়াবো, আমি চড়বো, মা বাবাকেও চড়াবো এই জাহাজে। কারণ ওর কাছে জাহাজে চড়াটা বিরাট ব্যাপার, তখন জল খেয়ে যাচ্ছে। 5 বছরের মধ্যে যখন ন্যাপোলি টপে, তখন বাবা মাকে জাহাজ গিফট করেছিল একটা। তো এই দিস আর জার্নিজ। মারাদোনাকে কিন্তু কেউ গাড়ি করে খেলার মাঠে ড্রপ করে দিয়ে যেত না। কোনো স্পোর্টসেই আমি দেখবি না যে এই যে বাবা বাছা করে দলে চান্স করে দেওয়া, এসবগুলো হয়। সো হোয়াট ইজ ইউর অ্যাডভাইস বিফোর উই ফিনিশ অফ, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু আদার্স? ওই যে আরো এরকম অনেক আকাশদ্বীপ আছে
যারা হয়তো লোকালি প্রতিকূলতার মধ্যে আছে। আমি মাঝখানে কলকাতায় গিয়েছিলাম, পশ্চিমবাংলা গিয়েছিলাম, যখন বিভিন্ন প্রান্তে আমি গিয়ে কিছুটা সময় কাটিয়েছিলাম, তো দের ইজ লট অফ ট্যালেন্ট, দের ইজ নো ডার্থ অফ ট্যালেন্ট। আমি তখন ওদেরকে একটা কথাই বলতাম যে তোমরা সবসময় নেটে যখন আসো দেখি সবসময় তোমার স্কিলে ফোকাস দাও, যে এই সোজা হাত আসছে কিনা। আজকে আকাশদ্বীপের কি খুব কারেক্ট বোলিং অ্যাকশন নয়, আমরা দেখেছি ওর ফলো থ্রু হয়তো তোরা নয়, হয়তো বাঁ তো তোরা উঠছে না, কিন্তু কাজের কাজটা করছে। সব কিছু আমি কারেক্ট করার দিকে মন দিলাম, কিন্তু আমার নেট আউটপুটটা হলো না, আমার বলে পেস রইলো না, আমার বলে জায়গায় রইলো না। সেখানে আমি তোমার কারেক্ট অ্যাকশন দিয়ে করবো কি ভাই? সেখানে তোমার এলবো উঁচু এলবো নিচু এসব করে আমি করবো কি? তোমার একটা বীরেন্দ্র সেবাগ কখনো এলবো উঁচু দিয়ে না, হ্যান্ড আই কোঅর্ডিনেশনে গেছে। তুমি যে কোনো প্রচুর, এর শেষ নেই। তুমি যদি জোর উঠে ছোটবেলায় খেলা দেখো, দেখবে পেছনের পা ভেঙেও ড্রাইভ করছে, বলি লোকে এখানে তো কোচেরা গালাগালি দিয়ে শেষ করে দেবে, এই কি করছিস, কি করছিস করবে। কিন্তু ন্যাচারাল ইজ ন্যাচারাল অ্যাজ লং অ্যাজ ইউ কিপ দ্য বেসিক্স অফ ক্রিকেট। যেটা জন্য অস্ট্রেলিয়া এত উঁচুতে যায়। অস্ট্রেলিয়া স্যামস কনস্টাসের তো জিনিসটা মনে আছে কিনা জানি না, যেটা মেলবোর্নে খেললো, যখন সোজা ব্যাটে হচ্ছে, বুমরাকে লাগাতে পারছে না, বুমরাকে খেলতেই পারছে না, বল আগে চলে আসছে, বুঝতে পারছে না এইসব হচ্ছে। তখন কি করলো, ও রিভার্স সুইপে 6 মারছে এবং 19 রান 18 রান নিল, 4 নিল, 6 নিল, 60 না 61 রান করে বেরিয়ে গেল। আমি বলছি না যে ওইটাই ক্রিকেট, আমি তা বলছি না, আমি বলছি যে অ্যাটিটিউড হি হ্যাড, যে আমার এটা হচ্ছে না, আমার না সোজা ব্যাটে আমি লাগাতে পারছি না, ব্যাটে বলে আমার হচ্ছে না, তা আমি কি করবো, সারেন্ডার করে আউট হয়ে চলে যাবো? তা না, আমি দেখি চেষ্টা করে উল্টোটা করি। এই যে একটা অ্যাটিটিউড, একটা যে সামনে বুমরা ওরিয়া বাবা, এইটাতে তো অর্ধেক, তুই যতই নেট ফেট দিয়ে ঘিরে রেখে তোকে আমি ব্যাট করাচ্ছি, যেই নেটটা খুলে দিচ্ছি রান আর কেউ হচ্ছে না। আমি বললাম যে আপনারা সিস্টেমকে গালাগালি দেওয়ার আগে পাড়াতে ক্যাম্বিস বলের আন্ডার আর্ম টুর্নামেন্টে আপনার ছেলেকে ব্যাট করান, পরপর 5টা 50 করুক না, আমি দেখি। এমনি ছোট্ট পাড়ার উঠোনে যে ভাই এইটুকু মারলেই 6, সেটা করে দেখা, যে দেখুন 5টা 50 পরপর করেছে। যেদিনকে আপনার ছেলে পরপর 5টা 50 রান করবে, সেদিনকে আমরা সিরিয়াসলি তাকে নিয়ে কথা বলবো। তার আগে অবধি না এই কোচিং সেন্টার ওই কোচিং সেন্টার মেডিজি করে না ক্রিকেট খেলাটা হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত, বাট আই ওয়ান্ট ইউ, আমি তো বাইরে থাকি, লোকে আমাকে হয়তো গুরুত্বপূর্ণভাবে নেবে না। আমার মনে হয় হোয়াট ইজ ইয়োর থট টু বাংলার উদীয়মান ক্রিকেটাররা, তাদের কি ট্র্যাক ফলো করা উচিত টু বিকাম দ্য নেক্সট আকাশদ্বীপ? সিম্পল হিসেব এখানে সিধুদা, দেখো আমি আমি আমিও তুমি যেটা বললে, আই হ্যাভ অলসো কাম ফ্রম আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। আমারও কোনো ছিল না, আমার মতো ছেলে যার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, সেখান থেকে প্রচন্ড ভালোবাসতো, খেলা মাঠে খালি নিয়ে যেত, কিন্তু কাউকে চিনতো না, কিন্তু জানতো না। আমার মতো ছেলে আজ 17 বছর বেঙ্গালোরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। জাস্ট আমি আর লোককে সবসময় খালি একটা কথা একে অন্যকে বলতাম যে আমরা দুজনেই খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এবং একটা জিনিস সবসময় প্রায়োরিটাইজ করতাম আমরা, পারফরমেন্স। আমরা জানতাম যে পারফরমেন্স যদি করতে পারি তাহলে আমরা থাকবো, যদি পারফরমেন্স করতে না পারি তাহলে আমরা থাকবো না। এবং দ্যাট ইজ দ্য অনলি মন্ত্রা উই ফলোড ইন আওয়ার লাইফ, এন্ড গড ইজ রিয়েলি কাইন্ড কি আমরা এতদিন ধরে খেলতে পেরেছি দুজনে, আজকে এত বছর ধরে বেঙ্গলকে সার্ভ করতে পেরেছি। সিন্স আমরা এখন কোচিং সিস্টেমে আমরা দুজনেই আছি ঘটনাচক্রে, একটা জিনিস সবসময় খুব ক্লিয়ারলি বলতে পারি, এখানে একটা জিনিস কি আমরা প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে পারফরমেন্স। সিম্পল কথা, আমি সবসময় দিই, যখন টিম আমি করি আমি দেখি যে আমার টিমে যে 15টা ছেলে আছে, সেই 15টা ছেলের থেকে বেটার পারফরমেন্স করে কেউ বাইরে আছে কিনা, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যখন আমি আমার কাছে উত্তরটা পাই যে না ভাই, আমি যে ছেলেগুলোকে বেছেছি এবং সেই ছেলেটাই সেই 15টা ছেলের থেকে ভালো ছেলে কেউ নেই, আমি সেই জায়গা থেকে আমি ক্লিয়ার। এবার কে কি বললো না বললো, দেখো সে তো পৃথিবীতে কারো তুই বন্ধ রাখতে পারবে না, ঠিক আছে? তো as long as you are clear to yourself and you are honest to yourself, that's the biggest thing you can say. তো আমি সেটাই, যারা তুমি বললে সবাইকে বলতে পারি যে অনেস্টি থাকাটা খুব জরুরি। কারণ আমরাও আমাদের যারা ছেলেরা খেলে না, তারা সবসময় যারা খুব উইক হয় তারা খুব ব্লেম করা শুরু করে, যে নিজে আমি পাচ্ছি না, আমি এই জন্য পাচ্ছি না, আমি ওই জন্য পাচ্ছি না। আদার দ্যান ব্লেমিং আদার্স, you have to take the onus on yourself. আমি let's prepare myself in such a way কি আমি খেলবো, I will perform in such a way কি ভাই আমাকে কেউ ইগনোরই করতে পারবে না। আমি যদি আজকে 5টা ম্যাচে 5টা উইকেট পেয়ে আমি যদি খেলা এক্সপেক্ট করি, তার মানে কি I have to find other ways। আর আমি যদি 5টা ম্যাচে 25টা উইকেট পাই, I don't have to, আমাকে লোকে খুঁজে নেবে, ঠিক আছে? and let's be that person কি ভাই আমাকে কাউকে ধরতে হবে না, আমাকে লোকে খুঁজে নেবে যে ভাই তুমি এসে খেলো। যে ভিভিএস লক্ষ্মণ বলেছিল না, ভিভিএস লক্ষ্মণ সাচ আ প্লেয়ার যে সিলেক্টরদের বলছে দেখুন আমাকে যদি আর খেলান, আমাকে ওপেন করাবেন না, তখন আমাকে যদি খেলাতে হয় আমাকে মিডল অর্ডারে খেলা, কারণ আই বিলিভ কি আমার ওই জায়গাটাই আমার জন্য। তখন সিলেক্টররা ওকে বলেছিল যে তুমি গিয়ে ডোমেস্টিক ক্রিকেটে খেলো, তুমি মিডল অর্ডারে ব্যাটিং করো, যদি যখন জায়গা তৈরি হয় উইল কল ইউ, ঠিক আছে? তো ভদ্রলোক 10টা ম্যাচ খেলেছিলেন,
তার মধ্যে 11টা 100 করেছিল, 11টা 100 মধ্যে একটা 300 ছিল আর দুটো 200 ছিল। তাকে সিলেক্টররা তারা ফোন করে বলেছিল, ভাই তুমি কোন নম্বরে খেলবে, 5 না 6, তুমি এসে খেলো। That should be the attitude. তুমি যেটা বললে ছিল attitude. গ্রেট এক্সাম্পল, দারুণ এক্সাম্পল। Attitude is the most important thing. Attitude is the most important. And তুমি তোমার attitude দিনের শেষে, this game is 90% here. Courage. The courage, if you show the courage, তোমার যদি সত্যি ক্ষমতা থাকে, তোমার যদি দম থাকে, সত্যি কথা বলতে গেলে সত্যি কথায়, তুমি দম থাকলে তোমায় কেউ হারাতে পারবে না। তোমার যদি উইলিংনেস থাকে, তোমার যদি গ্রিট থাকে, তোমার যদি ডিটারমিনেশন থাকে, no শক্তি in the world can stop you. You will definitely flourish. এবং আমরা সেটা যদি ছেলেদের মধ্যে সেই অ্যাটিটিউডটা যদি থাকে, আগামী দিনে ছেলেরাও উপকৃত হবে এবং বাংলা ক্রিকেট উপকৃত হবে। একদম। এবং তাহলে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে তুমি মানে ছেলেদের উচিত যে লেভেলই খেলছে, আরে আমি ওপর লেভেলটা খেলতে পারছি না, আমি তোমার কথা ওই কথা একটা কথা সাম আপ করছি, তুমি যেটা বললে বাড়ির ছাদে খেলছো, 5টা ম্যাচ খেলছো, 5টা রান করো, বাস, দ্যাটস ইট। দ্যাটস শুড বি অ্যাটিটিউড। কোথায় খেলছো, কি খেলছো না, যখন দ্যাটস শুড বি অ্যাটিটিউড। এটাই হচ্ছে খাতায় মাল থাকতে হবে। তুমি পারফরম্যান্স নেই, খাতায় মাল নেই, আমি তোমাকে বাদ দিয়ে তোমায় নেবো কেন টিমে? নেবো কেন? হ্যাঁ, আমার যে ছেলেটা 20 রান করে টিমে আছে, সে তো 20 রান করে টিমে আছে, তুমি তো 20 রানও করছো না ভাই। তোমাকে ওকে সরাতে গেলে 50 করতে হবে। সো এনিওয়ে, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তোর আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই সেশনটা খুব ভালো হলো। আমরা পরে আরেকবার নিশ্চয়ই ক্যাচ আপ করবো। আমি তখন খুব ইন্টারেস্টেড জয়েন করতে, ঠিক আরো মজা হবে গল্পগুলো। অল দ্য বেস্ট, স্টে ইন টাচ। আর সাফল্যের সঙ্গে তোর যে অবদান রয়েছে সেটা আমি ঠিক আছে। আমরা দেখো শুধু একটা কথা বলি, আমাকে অনেকেই বলছে গ্রেটফুল, থ্যাংক ইউ তোমাদের এই ভালোবাসার জন্য। বাট দিনের শেষে একটা জিনিস কি, আকাশের দেখে ওর হার্ড ওয়ার্ক, হ্যাঁ, আর ভালোবাসা, ওর ভগবানের আশীর্বাদ বা আমার আশীর্বাদ। হ্যাঁ, আমি একটা আই এম ফরচুনেট কি ওর এই জার্নিতে আমি মানছি, আমি জার্নিতে I am privileged to be a part of this journey and really honored that he has always recognized that, he always acknowledged that, and he still remain the same. এখনো ওরামি আছে, বাট সেই জন্যই আমার ভালো লাগে। বাট সবসময় নিজেরই একটু এই আমার ইতস্তত লাগে যে এই আছে, ঠিক আছে, ডিরেক্টররা কখনো দেখবি ডিরেক্টরের ছবি কি পোস্টারে ছাপে না, ওই সেই অমিতাভ বচ্চনের ছবি, শাহরুখ খানের ছবি। কিন্তু আমার একটা কোচিং ইন্টারভিউতে আমার এটাই কথা ছিল যে I was a big follower of Gary Kirsten, because কারণ আমি সবসময় বিলিভ করি Gary Kirsten is someone who always used to say কি টিম যখন খারাপ করবে I should be the first one in front, আর টিম যখন ভালো করবে আমাকে তোমরা খুঁজো, আমি কোথায় যাবো খুঁজে বার করে নিব। I also believe in that attitude. এটা তো পার্সোনালিটির মধ্যেই রয়েছে ব্যাপারটা। You know it. হ্যাঁ, একদম। But all the best রে। Thank you so much for your time. My pleasure. Thank you so much. সত্যি আগে যাবে এই পার্সোনালিটি। Thank you so much. Bye, take care. Yeah, thanks. Bye.